नमस्कार बंधुरा यूट्यूब इंडिया चैनले स्वागत। वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए एडुकेशन मेजर कोर्सर पेपर DS1 एर साजेशन दिच्छी एडुकेशनल फिलोसफी 2024-25 सेशनेर जन्य। बंधुरा अवश्यई तोमरा कमन पाबे। यदि कारोर এই প্রশ্নগুলোর উত্তর লাগে তো অবশ্যই জানাবে, সেটা আমি অবশ্যই দিয়ে দেব। তবে অনেকেই সবাই প্রায় বই কিনে ফেলেছো, তবুও যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে। তো প্রথম ইউনিট থেকে মান 15 জন্য পড়বে আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কি বোঝো, শিশু কেন্দ্রিকতার বৈশিষ্ট্যগুলি কি কি, মানব সম্পদ বিকাশ বলতে কি বোঝো। পরের প্রশ্ন, ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল শিক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় করো। অথবা এটাও অন্যভাবে, এটার পুরো পার্টটা না এসে এরকমও আসতে পারে, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে পার্থক্য। মান 5-এর জন্য পড়বে, এখান থেকে আমি দুটোই দিলাম, দুটো থেকেই একটা কমন পেয়ে যাবে। মান 5-এর জন্য দিচ্ছি শিক্ষার ধারণা লেখো, শিক্ষার ব্যাপক অর্থ ও সংকীর্ণ অর্থ ব্যাখ্যা করো, অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রথা বহির্ভূত ও প্রথা মুক্ত শিক্ষা এত গুরুত্বপূর্ণ কেন। এবার দেখো, ডেলার কমিশন তো গতবারে এসে গেছে, তবুও এই ডেলার কমিশনের যে পার্টগুলো রয়েছে, 4টে স্তম্ভ রয়েছে, সেই 4টে স্তম্ভ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে 5 নম্বরের জন্য। অর্থাৎ এবারেও তোমাদের ডেলার কমিশন পড়তেই হবে। ডেলার কমিশনের যে কোশ্চেনগুলো পড়তে হবে সেটা হচ্ছে পরিণত হতে শিক্ষা কি, ডেলার কমিশন সুপারিশ অনুযায়ী সংক্ষেপে আলোচনা করো। একত্রে বসবাসের শিক্ষা, ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী সংক্ষেপে আলোচনা করো। কর্মের জন্য শিক্ষা, ডেলার কমিশন সুপারিশ অনুযায়ী সংক্ষেপে আলোচনা করো। জানার জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা, ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী সংক্ষেপে আলোচনা করো। এই হলো তোমাদের 5 নম্বর প্রথম ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিট থেকে 15 নম্বরের জন্য পড়বে প্রকৃতিবাদের মূল নীতিগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের অবদান উল্লেখ করো। এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তবুও আমি এটা সাজেশনে রেখেছি। সব পড়া হয়ে গেলে এটা অবশ্যই পড়ে নেবে, 5-এ আসতে পারে, তবুও আমি এটা দিয়েছি। এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, শেষে সময় থাকলে অবশ্যই পড়ে নেবে। প্রয়োগবাদের মূল নীতিগুলি কি, শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। আদর্শ বলতে কি বোঝো, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতির উপর আদর্শবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবার একটা জিনিস তোমাদের বলে দিই যে প্রয়োগবাদের ক্ষেত্রেও এরকম প্রশ্ন আসবে, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষাদানের পদ্ধতির উপর প্রয়োগবাদের প্রভাব। ঠিক আছে, সেটা এভাবেও আসতে পারে, এরকমও আসতে পারে, আর যেটা বললাম সেভাবেও আসতে পারে। শিক্ষার বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভাববাদের প্রভাব, সেম কোশ্চেন এরকম ভাবেও আসতে পারে, আবার এটাও আসতে পারে যে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতির ওপর ভাববাদের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, একটু ঘুরিয়ে আসতে পারে। মার্কস 5-এর জন্য জৈন দর্শনের মুখ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো, জ্ঞানের উৎস হিসাবে দর্শন ব্যাখ্যা করো, বৌদ্ধ দর্শনের মুখ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো, শিক্ষার ওপর সাংখ্য দর্শনের প্রভাব আলোচনা করো। ইউনিট 3 থেকে মান 15 আসার থেকে বেশি মান 5 আসে বেশি, তো সেক্ষেত্রে 15 আসুক বা 5 আসুক, যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলোই ভালো করে পড়বে। এবার দেখো 1 নম্বর প্রশ্নটা গতবারে এসে গেল, এটা পড়বে, এটা কিন্তু রিপিট হয় কোশ্চেনটা, এটা অবশ্যই পড়বে। ভারতীয় সংবিধানে শিক্ষামূলক 5টি ধারার উল্লেখ করো, ভারতীয় সংবিধানে উল্লেখিত মূল্যবোধ গুলি কি কি। এবার এই কোশ্চেনটার ব্যাপারে আরেকবার বলে দিই, দেখো এখানে 5খানা ধারা ধরো দিল, এর মধ্যে ধরো 2টো ধারা উল্লেখ করে দিয়ে তোমাদের প্রশ্ন আবার আসতে পারে, তাই এটা ভালো করে পড়ো। পরের প্রশ্নটা তো বললাম, ভারতীয় সংবিধানে উল্লেখিত মূল্যবোধগুলি কি কি। আমাদের সংবিধানের মূল্যবোধ হিসেবে গণতন্ত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতীয় সংবিধানে কিভাবে সাম্য ও ন্যায়ের মধ্য দিয়ে জাতীয় মূল্যবোধ স্থাপিত হয় তা সংক্ষেপে আলোচনা করো। এই হলো
5 নম্বরেরই দিয়েছি সবকটা। যদি 10 নম্বর আসে তো এইগুলো থেকেই, 15 নম্বর আসে এগুলো থেকেই আসবে, হয়তো 3টে অ্যাড করে দিয়ে দেবে। ইউনিট 4 থেকে একটা জিনিস বলছি, এখানে ভুল করে মান 10 লিখে রেখেছি, এটা 15 হবে, প্রত্যেকটা 15 এবং 5-এ আসবে, এটা ভুল হয়ে গেছে। এটা 15 লিখেছি, ওটা ভুল করে 10 লিখে ফেলেছি, এটা 15 হবে। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ এবারের গুরুত্বপূর্ণ প্রশ্ন 15, এটা তো পরীক্ষায় আসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মত অনুযায়ী শিক্ষার পদ্ধতি এবং শৃঙ্খলা সম্পর্কে ব্যাখ্যা করো, অথবা শিক্ষার লক্ষ্য নির্ধারণে, পাঠ্যক্রম প্রণয়নে এবং শিক্ষার পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানগুলি উল্লেখ করো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। এটা আসার চান্স 100%। পরের প্রশ্ন, এটাও 90% চান্স আসার। এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, একটা 15, একটা 5-এও চলে আসতে পারে। আবার যদি ধরো এই প্রশ্নটা 15 এলো, তো রবীন্দ্রনাথ ঠাকুরেরটা 5 নম্বরে আসতে পারে। এই দুটো ভালো করে পড়বে। জন ডিউইয়ের মতানুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি কি হওয়া উচিত আলোচনা করো। এই প্রসঙ্গে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে জন ডিউইর প্রাসঙ্গিকতা লেখো, অথবা শিক্ষার লক্ষ্য ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউইর অবদান উল্লেখ করো, অথবা জন ডিউইর দেওয়া প্রকল্প পদ্ধতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, আর রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুটো ভালো করে পড়বে। এখানে তোমাদের 20 নম্বর কমন পেতে পারো। মান 5-এর জন্য জন ডিউইয়ের বিদ্যালয় ও সমাজের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার অর্থ কি? এটা কিন্তু স্টার না, সবকটাই গুরুত্বপূর্ণ, এটা কিছু না, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। 5 নম্বর এখানে, তো এখানে দুটো 5 নম্বর দিয়েছি, দুটোই ভালো করে পড়বে, দুটোর মধ্যে একটা শিওর আসবে। আর তোমাদের বারবার বলছি যে এই যে ইউনিটটাতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং জন ডিউই ভালো করে পড়বে, একটা তো 15 নম্বর আসছেই, আর সাথে 5 নম্বরও আসতে পারে, অর্থাৎ 20 নম্বর এইখান থেকে তোমরা পেয়ে যাবে। প্রতিটা প্রশ্ন দিচ্ছি, এগুলো মন দিয়ে পড়ো, অনার্স রয়েছে, এগুলো না পড়লে কিন্তু হবে না। অজস্র প্রশ্ন পড়তে হয় অনার্সে, তবুও এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি বেছেছি, এবং গতবারে যেমন কমন এসছে এবারেও তোমাদের কমন আসবে, অবশ্যই তোমরা কমন পাবে। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে, নোটসের প্রয়োজন হলে সেটাও তোমরা জানাবে। বই তোমরা কিনেছো, সেটা সবাই কিনে ফেলেছো হয়তো এতদিনের মধ্যে, তবুও একটা বইতে সমস্ত রকম নোটস থাকে না, সেই জন্য যে যদি কারোর প্রয়োজন হয়, যদি তার বইতে তেমন ভালো নোটস না থাকে আমাকে জানাবে, সেই নোটসটা প্রোভাইড করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।